অর্থনৈতিক ও মানবিক বিপর্যয়ের মুখে আফগানিস্তান, খাদ্য সংকট চরমে, বিভিন্ন সীমান্তে ভিড় করছেন সাধারণ আফগানরা। এখনই তালেবানকে স্বীকৃতি দেবে না পশ্চিমারা। করোনাকালে স্থিতিশীল অর্থনীতির স্বীকৃতি পেল বাংলাদেশ। তাসখন্দে তুলে দেয়া হলো ITF's-এর বিশেষ সম্মাননা। প্রবৃদ্ধির ধারা অব্যাহত রাখার আহ্বান। কোভিড বিধি নিষেধে শিথিলতা আসায় ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে সুইডেনের জনজীবন। বাড়ছে কর্মসংস্থান। গণটিকার সুফল পাচ্ছে মধ্যপ্রাচ্যের দেশ কাতার। এবং জলবায়ু পরিবর্তনে 50 বছরে বিভিন্ন দুর্যোগে মারা গেছেন 20 লাখ। বায়ু দূষণে গড় আয়ু কমছে 9 বছর। আন্তর্জাতিক সময় সঙ্গে আছে আমি ইমদাদুল হক। তালেবানের হাতে শাসনভার যাওয়ার পর চরম মানবিক বিপর্যয়ের মুখে আফগানিস্তান। খাদ্য সংকটে দেশটির 1/3 মানুষ। দেশ ত্যাগে মরিয়া সাধারণ আফগানরা ভিড় করছেন প্রতিবেশী দেশগুলোর সীমান্তে। এদিকে শর্ত সাপেক্ষে ও মানবাধিকার নিশ্চিত করলে তালেবানকে স্বীকৃতি দেয়া হবে বলে জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন। মার্কিন ও ন্যাটো বাহিনী আফগানিস্তান ছেড়ে যাবার আনন্দ যেন থামছেই না। বুধবার কান্দাহারে যুক্তরাষ্ট্রের ফেলে যাওয়া সাঁজোয়া জানে করে অস্ত্র উঁচিয়ে বিজয় উল্লাস করে তালেবান সদস্যরা। তালেবান আফগানিস্তানের শাসনভার নেয়ার 2 সপ্তাহ হয়ে গেলেও এখনও অনিশ্চিত ভবিষ্যতে রয়েছে অসংখ্য মানুষ। দেশ ছাড়তে মরিয়া সাধারণ আফগানরা ভিড় করছেন পাকিস্তান সীমান্তে। দারিদ্রতা গ্রাস করেছে পুরো আফগানিস্তান, নেই কাজ। এই অবস্থায় প্রতিবেশী দেশগুলোকে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার আহ্বান জানিয়েছেন সীমান্তে আটকে পড়া এসব আফগান নাগরিক। আমরা এখানে মোট 150 পরিবারের মতো আছি। এখানে সবাই আটকা পড়েছি, আমাদের কাজ নেই, সবাই অনাহারে আছি। আফগানিস্তানের মানবিক সংকট নিয়ে সতর্ক করেছে জাতিসংঘ। দেশটির 1/3 মানুষের খাদ্যের অনিশ্চয়তা দেখা দিয়েছে বলে জানিয়েছে সংস্থাটি। আফগানিস্তানের মানবিক সংকট মোকাবিলায় শিগগিরই জরুরি ভিত্তিতে তহবিল গঠনের জন্য ধনী দেশগুলোর কাছে আহ্বান জানানো হবে বলে জানিয়েছেন জাতিসংঘে নিযুক্ত দেশটির বিশেষ দূত রামিজ আলাকবারোভ। এদিকে আফগানিস্তান শাসনে তালেবানকে সমর্থন দেয়া না দেয়া নিয়ে হিসেব নিকেশ শুরু হয়েছে বিশ্বজুড়ে। মার্কিন বাহিনী তালেবানের হাতে আফগানিস্তানের শাসনভার দিয়ে আসলেও গোষ্ঠীটি আগের মতো নির্দয় অবস্থানেই আছে নাকি পরিবর্তন হয়েছে তা নিয়ে সংশয় প্রকাশ করেছেন মার্কিন সামরিক বাহিনীর প্রধান জেনারেল মার্ক মিলি। ইউরোপীয় ইউনিয়নের পক্ষ থেকে জানানো হয়েছে তালেবানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক জোরদার করলেও এখনই আনুষ্ঠানিকভাবে দেশ চালানোর স্বীকৃতি দেবে না জোটটি। মানবাধিকার প্রতিষ্ঠা ও বিশেষ কিছু শর্ত মেনে নিলেই তবে স্বীকৃতির বিষয়ে চিন্তা ভাবনা করবে ইউরোপীয় ইউনিয়ন। ওমরিনান, সময় সংবাদ। তালেবান ক্ষমতা দখলের পর আফগানিস্তানের মানুষ ফিরতে শুরু করেছেন স্বাভাবিক জীবনে। তবে তাদের শাসনের শুরুতেই চরম অর্থনৈতিক সংকট দেখা দিয়েছে দেশটিতে। নিত্যপণ্যের লাগামহীন দাম বৃদ্ধি, ব্যাংকের তারল্য সংকট, মানুষের হাতে নগদ অর্থের সংকটে বিপর্যস্ত আফগানিস্তান। তালেবান ক্ষমতা দখলের 2 সপ্তাহ পর আফগানিস্তানে কিছুটা স্বাভাবিক অবস্থা ফিরতে শুরু করলেও এরই মধ্যে দেশটিতে দেখা দিয়েছে চরম অর্থনৈতিক সংকট। নগদ অর্থের সংকটে বিপর্যস্ত দেশটির জনগণ। গোষ্ঠীটির শাসনের নতুন অধ্যায়ের শুরুতেই লাগামহীনভাবে বেড়েই চলেছে নিত্যপণ্যের দাম। এতে নিত্য প্রয়োজনীয় দ্রব্য কিনতে হিমশিম খাচ্ছেন বাসিন্দারা। তাদের হাতে দেখা দিয়েছে নগদ অর্থের সংকট। এরই মধ্যে সবজির দাম আগের চেয়ে বেড়েছে 50%। প্রায় 2 সপ্তাহ ধরে বন্ধ রয়েছে বেশিরভাগ ব্যাংক। যে ব্যাংকগুলোর কার্যক্রম চলছে সেখানেও লম্বা লাইন দিয়েও মিলছে না অর্থ, কারণ বেশিরভাগ ব্যাংকগুলো ভুগছে তারল্য সংকটে। ব্যাংকের জমানো টাকা তুলতে না পারায় মানুষের দৈনন্দিন জীবনে দেখা দিয়েছে টানাপোড়েন। এরই মধ্যে বিশ্ব ব্যাংক দেশটির কেন্দ্রীয় ব্যাংকের সঙ্গে সব ধরনের কার্যক্রম স্থগিত করেছে। মার্কেটগুলোতে ক্রেতার সংকটে ভুগছেন বিক্রেতারা। আফগানদের দাবি, কাবুল বিমানবন্দরে বিস্ফোরণের পর একেবারেই ধসে পড়েছে দেশটির অর্থনীতি। তালেবান ক্ষমতায় আসার পর মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। বাজারে বিক্রির জন্য অনেক পণ্য রয়েছে, কিন্তু সেগুলো কেনার মতো মানুষ নেই, কারণ মানুষের কাছে নগদ টাকার সংকট। বর্তমান পরিস্থিতি নিয়ে মানুষ অসন্তুষ্ট।
আমরা খুব বাজে অর্থনৈতিক অবস্থার মধ্যে পড়েছি। এছাড়া জ্বালানি তেলের দাম বৃদ্ধিও ভোগাচ্ছে সাধারণ মানুষকে। এক সপ্তাহের ব্যবধানে জ্বালানি তেলের দাম বেড়েছে ৭৫%। জিনিয়া শেখ, সময় সংবাদ। আফগানিস্তানে তালেবানের পুনরুত্থানে দক্ষিণ পূর্ব এশিয়ার অনেক দেশকে ভাবিয়ে তুললেও বাংলাদেশ রয়েছে সুবিধাজনক অবস্থানে। পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন সময় সংবাদকে জানান, দেশটিতে জনগণের সরকার প্রতিষ্ঠিত হলে উন্নয়ন অংশীদার হতে চায় বাংলাদেশ। আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকদের মতে জঙ্গিবাদ দমনে সরকারের জিরো টলারেন্স বাড়তি সুবিধা দেবে। শাতিলা শারমিনের রিপোর্টে বিস্তারিত। ১৯৯৬ থেকে ২০০১ সাল পর্যন্ত আফগানিস্তানে রাষ্ট্র ক্ষমতায় ছিল তালেবান সরকার। ২ দশক পর গোঁড়া ইসলামী এই গোষ্ঠী আবারও ক্ষমতা দখলের পর আন্তর্জাতিক কূটনীতিতে চলছে নানা হিসেব নিকেশ। আসছে নিরাপত্তার প্রশ্ন। কাশ্মীর ইস্যুতে ভুগতে থাকা ভারত গত মঙ্গলবার কাতারে বৈঠকে বসে তালেবান নেতা শের মোহাম্মদ আব্বাস স্টেনেকজায়ের সঙ্গে। ভারতের রাষ্ট্রদূত দীপক মিত্তালের সঙ্গে প্রকাশ্য এ বৈঠকে আঞ্চলিক নিরাপত্তা সহ আলোচনায় উঠে আসে নানা ইস্যু। ইন্ডিয়ার যে ভয়টা রয়েছে হয়তো কাশ্মীর সংক্রান্ত বা তালিবানদের যে আইডিওলজি সেটা এক্সপোর্ট করবে কিনা, এই মুহূর্তে আমরা কোনো শঙ্কা দেখছি না। এদিকে আফগানিস্তানে তালেবান নেতৃত্ব বাংলাদেশের উগ্রপন্থীদের উপর প্রভাব ফেলবে কিনা এমন প্রশ্নের জবাবে পররাষ্ট্র সচিব সময় সংবাদকে জানান, সরকার সফলভাবে উগ্রপন্থীদের নিয়ন্ত্রণ করেছে। এছাড়া ভবিষ্যতে ঢাকা কাবুল সম্পর্ক নির্ভর করছে তালেবানের পরবর্তী পদক্ষেপের উপর। সিকিউরিটি সিচুয়েশনটা ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং, তো ওইটা আমরা দেখবো। আর নতুন সরকার কিভাবে ইমার্জ করে বা ফর্ম হয় সেই বিষয়গুলো আমাদেরকে একটু দেখতে হবে, একটু সময় লাগবে, বাট আমরা দেখছি এগুলো। আমার মনে হয় না যে বাংলাদেশে এমন কোনো সিচুয়েশন আছে যে তালেবানদেরকে নিয়ে আমাদের অস্থির হওয়ার কিছু আছে। সার্কভুক্ত দেশের মধ্যে বাংলাদেশ আফগানিস্তান ইস্যুতে সুবিধাজনক অবস্থানে রয়েছে বলে মনে করেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা। রাষ্ট্রের কোনো গোষ্ঠী বা ব্যক্তির পৃষ্ঠপোষকতা ছাড়া যারা সন্ত্রাস করেন তারা কিন্তু সহজে স্পেস পায় না। উন্নয়নের ব্যাপারে আমার মনে হয় ভালো একটা সম্পর্ক আফগানিস্তানের সাথে হতে পারে। এদিকে বুধবার রাতে আফগানিস্তানে আটকে পড়া ৬ বাংলাদেশি নাগরিকও দেশে ফিরেছেন। শাতিলা শারমিন, সময় সংবাদ, ঢাকা। বিধি নিষেধে শিথিলতা আসার পর থেকে ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে সুইডেনের জনজীবন। ব্যবসা বাণিজ্যে আর্থিক মন্দাভাব কাটিয়ে উঠতে চেষ্টা চালিয়ে যাচ্ছে ব্যবসায়ীরা। সেই সাথে দেশটিতে বেড়েছে কর্মসংস্থানের সুযোগ। সুইডেন থেকে সে খবর জানাচ্ছেন শফিউল আলম। সুইডেনে করোনা সংক্রমণের শুরু থেকেই ব্যবসা বাণিজ্যে নেমে আসে স্থবিরতা। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হন রেস্টুরেন্ট ব্যবসায়ীরা। দেশটিতে ২০০-রও বেশি বাংলাদেশি মালিকানাধীন রেস্টুরেন্ট রয়েছে। দীর্ঘদিন লোকসানের মুখে থাকা ব্যবসা প্রতিষ্ঠানগুলোতে বেচা বিক্রি বাড়ায় এবার ক্ষতি কাটিয়ে ওঠার আশা ব্যবসায়ীদের। করোনার সময় আমাদের অনেক কলিগের জব চলে গেছে, এবং আমরা যারা কাজ করতেছি এখন যারা জবের মধ্যে আছে তাদেরও অনেকের কাজ কমে গেছে। যেমন অনেকে ৬০% কাজ করতেছে, অনেকে ৪০% কাজ করতেছে। তো এখন বিধিনিষেধ আস্তে আস্তে তুলে দিচ্ছে, যার কারণে কাজের পরিমাণও বাড়তেছে, আবার নতুন নতুন লোকও নিয়োগ দিচ্ছে। করোনায় কাজ হারিয়ে দীর্ঘদিন বেকার থাকা অনেকেই নতুন করে কাজে যোগ দিচ্ছেন। সেই সাথে কর্মসংস্থানও বেড়েছে বহুগুণ। আমরা যারা রেস্টুরেন্ট ব্যবসায়ী তারা একটা কঠিন সময় পার করে এসেছি করোনার সময়। সুইডেনে 18 বছরেরও উপরে ম্যাক্সিমাম সবাই এই ভ্যাকসিন পেয়ে গেছে, ফলে করোনার যে অনেক রেস্ট্রিকশন সেগুলো উঠে গিয়েছে। কাস্টমার এখন রেস্টুরেন্টে এসে বসে খাওয়ার সুযোগ পাচ্ছে। আমাদের ব্যবসাটা কিছুটা ভালোর দিকে, তবে আমরা এখনো আগের মতো ব্যবসায় ফিরে যেতে পারিনি। ইনশাল্লাহ দ্রুত আমরা আগের মতো ব্যবসায় ফিরে যেতে পারবো। সুইডেন ইউরোপের বাইরের নাগরিকদের ভ্রমণ নিষেধাজ্ঞার মেয়াদ আগামী ৩১ অক্টোবর পর্যন্ত বাড়িয়েছে। তবে শিক্ষার্থী ও ফ্যামিলি ভিসায় প্রবেশে কোনো বাধা নেই। বিধিনিষেধে শিথিলতা আসার পর থেকে সুইডেনের জনজীবন স্বাভাবিক হতে শুরু করলেও বহির্বিশ্বের সাথে যোগাযোগ স্বাভাবিক না হলে সহসাই অর্থনৈতিক মন্দা কাটবে না বলছেন বিশেষজ্ঞরা। শফিউল আলম, সময় সংবাদ, সুইডেন। কঠোর লকডাউন আর কারফিউ দিয়েও নিয়ন্ত্রণে আসছে না অস্ট্রেলিয়ার করোনা পরিস্থিতি। প্রতিদিনই বাড়ছে আক্রান্ত ও মৃতের সংখ্যা। অস্ট্রেলিয়ার করোনা পরিস্থিতির সবশেষ খবর জানাতে এই মুহূর্তে সিডনিতে আছেন সহকর্মী এস.এম. আমিনুল রুবেল। সরাসরি যাব তার কাছে। রুবেল।
ধন্যবাদ ইমদাদ। দুঃসংবাদ দিয়ে শুরু করতে হচ্ছে। গতকালকে অস্ট্রেলিয়ার সিডনি প্রবাসী আনোয়ারুল আলম তিনি করোনা সংক্রমিত হয়ে মারা গেছেন। এর আগেও এক সপ্তাহ আগে আরও একজন বাংলাদেশি যিনি 57 বছর বয়স পেয়েছিলেন এবং তার আগে আরও এক সপ্তাহ আগে সিডনির লিভারপুলে আর একজন বয়োবৃদ্ধ বাংলাদেশি তিনি মারা গেছেন। সো এই পর্যন্ত আমাদের কাছে নিশ্চিতভাবে খবর আছে যে 3 জন প্রবাসী বাংলাদেশি মারা গেছেন, প্রত্যেকেই পুরুষ এবং প্রত্যেকেই মোটামুটি 60 বা 60 ঊর্ধ্ব বয়স তাদের ছিল। তো গত 24 ঘন্টায় অস্ট্রেলিয়াতে 7 জন মারা গেছে, অস্ট্রেলিয়ার সিডনিতে 7 জনের ভিতর তিনি একজন। এবং মৃতের সংখ্যা কিন্তু দ্রুতই বাড়ছে অস্ট্রেলিয়াতে আবারও দীর্ঘদিন গ্যাপ থাকার পর। আপনারা জানেন যে অস্ট্রেলিয়ার সিডনিতে এবং মেলবোর্নে এই মুহূর্তে লকডাউন চলছে, তবে মেলবোর্ন বা সিডনিতে কিন্তু লকডাউনের সুফল যেটি পাওয়ার কথা সেটি কিন্তু খালি চোখে দেখা যাচ্ছে না। খুব কঠোর লকডাউন কিন্তু এখানে আছে, যে ঘর বাড়ি থেকে মানুষ অপ্রয়োজনে বাইরে বের হচ্ছে না, ব্যবসা প্রতিষ্ঠানগুলো বন্ধ আছে, স্কুল কলেজগুলোতে অনলাইনে ক্লাস হচ্ছে, ফ্যাক্টরিগুলো বন্ধ আছে, শুধুমাত্র একদম নিত্য প্রয়োজনীয় বা হসপিটাল বা মেডিকেল সেন্টারগুলোই খোলা আছে, নিত্য প্রয়োজনীয় দ্রব্যের যে শপগুলো আছে সেগুলি খোলা আছে। সো অপ্রয়োজনে বাসার বাইরে বের হওয়া যাচ্ছে না। এছাড়া প্রায় 2 মাস পরে সিডনিতে কিন্তু এখন রাত 9টা থেকে ভোর 5টা পর্যন্ত কারফিউ জারি করা হচ্ছে রাতে। তার মানে অপ্রয়োজনে না প্রয়োজনেও কিন্তু কেউ বাসার বাইরে বের হতে পারছে না সরকারি অনুমোদন ছাড়া, এবং এতে তাদেরকে বিশাল অঙ্কের টাকা জরিমানা করা হচ্ছে নিয়ম নীতি ভঙ্গ করলে। যদিও বাংলাদেশিরা অস্ট্রেলিয়াতে যারা বসবাস করছেন তারা কিন্তু সরকারি নিয়ম নীতি বা স্বাস্থ্যবিধি চরমভাবে মেনে চলছে। তবে এই মুহূর্তে অস্ট্রেলিয়ার সিডনির যে 12টি এলাকা আছে যেখানে করোনা পরিস্থিতি তুলনামূলক খারাপ, সেখানে কিন্তু কিছু বাংলাদেশি পরিবার আছে যারা এই মুহূর্তে করোনা সংক্রমিত অবস্থায় আছে, শিশু সহ, এবং কয়েকজন কিন্তু মারাত্মক ঝুঁকির মধ্যে ছিল। তবে গত 1 মাসে 3 জন বাংলাদেশি মারা গেছে, এটি আমাদের কাছে সর্বশেষ খবর। বাংলাদেশিরা তুলনামূলক মানসিকভাবে কিছুটা অশান্তিতে আছে। অবশ্যই দীর্ঘদিন যাবৎ বাংলাদেশের সাথে অস্ট্রেলিয়ার নিয়মিত আন্তর্জাতিক বর্ডার সেটি কিন্তু বন্ধ আছে। ভ্যাকসিন গ্রহণ কার্যক্রম কিন্তু তুলনামূলক বেড়েছে, আগের চেয়ে গত কয়েকদিনে বেড়েছে অন্তত বলা যায়। এই মুহূর্তে 16 বছরের উপরে যাদের বয়স তারা কিন্তু 2টো ভ্যাকসিনই পেয়েছে। অস্ট্রেলিয়ার 35.5% মানুষ। সরকার দাবি করছে যে মোটামুটি 70% মানুষ যখন 2টো ভ্যাকসিনই পাবে তখনই কিন্তু লকডাউন বা নিয়ম নীতিগুলো ধীরে ধীরে শিথিল করে দেওয়া হবে। এবার আসি যে গত 24 ঘন্টায় কিন্তু সিডনিতে, বৃহত্তর সিডনিতে 1288 জন করোনা সংক্রমিত হয়েছে। গত কয়েকদিনে কিন্তু প্রতিনিয়ত 1000 জনের উপর সংক্রমণ বাড়ছে। আপনাদের মনে করিয়ে দিই, মাত্র 2.5 মাস আগে মাত্র 6 জন করোনা সংক্রমিত হয়েছিল যখন সিডনি শহরে, তখন কিন্তু সিডনিকে লকডাউনে দিয়ে দেওয়া হয়। পরের দিন রাতে কিন্তু 19 জন করোনা সংক্রমিত হয় এবং সেখান থেকে এই মুহূর্তে সিডনিতেই 20,500 অ্যাক্টিভ রোগী আছে এই মুহূর্তে গত 2 সপ্তাহ যারা করোনা সংক্রমিত হয়েছে। এছাড়া মেলবোর্নে কিন্তু আজকে 176 জন করোনা সংক্রমিত হয়েছে। আপনাদের মনে করি যে মেলবোর্নে কিছুদিন আগে যখন লকডাউন দেওয়া হলো তখনও কিন্তু মাত্র 6 জন করোনা সংক্রমিত হয়েছিল। এছাড়া ক্যানবেরাতে 1 জন করোনা সংক্রমিত হয়েছে, সাথে সাথে সেখানে লকডাউন দিয়ে দেওয়া হয়েছে। ক্যানবেরা কিন্তু অস্ট্রেলিয়ার রাজধানী আপনারা জানেন, এবং সেখানে কিন্তু লকডাউনের সেই সুফল পেতে শুরু করেছে, যদিও ক্যানবেরার জনসংখ্যা সিডনি এবং মেলবোর্নের তুলনায় অনেক কম। তো অস্ট্রেলিয়া প্রবাসী বাংলাদেশিদের ভিতরে সবচেয়ে বেশি এই মুহূর্তে সাফার করছে আন্তর্জাতিক শিক্ষার্থীরা, যারা দীর্ঘদিন আগে অস্ট্রেলিয়াতে এসেছে, অন্তত গত বছরের শুরুতে যারা এসেছিল তারা এখনো অনলাইনে ক্লাস করছে এবং তারা খুব বেশি খণ্ডকালীন চাকরিগুলো করার সুযোগ পাচ্ছে না। এই ছিল অস্ট্রেলিয়া থেকে করোনা পরিস্থিতির সর্বশেষ আমার কাছে। আমি ফিরে যাচ্ছি স্টুডিওতে। ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ। এস.এম. আমিনুল রুবেল যোগ দিয়েছিলেন অস্ট্রেলিয়া থেকে। গণহারে করোনা ভ্যাকসিন প্রয়োগের সুফল পেতে শুরু করেছে মধ্যপ্রাচ্যের দেশ কাতার। দেশটিতে করোনার সংক্রমণ কমার পাশাপাশি মৃত্যু শূন্যের কোঠায় নেমে এসেছে। করোনা পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসায় স্বস্তি ফিরেছে প্রবাসী বাংলাদেশিদের মাঝেও। কাতার প্রতিনিধি আনোয়ার হোসেন মামুনের তথ্য ছবি নিয়ে রিপোর্ট। করোনা সংক্রমণ রোধে কঠোর বিধিনিষেধ আরোপ ও গণহারে করোনা ভ্যাকসিন প্রয়োগের মাধ্যমে অনেকটা নিয়ন্ত্রণে মধ্যপ্রাচ্যের দেশ কাতারের করোনা পরিস্থিতি। বিশ্বের দ্বিতীয় দেশ হিসেবে এরই মধ্যে 85% বেশি মানুষকে ভ্যাকসিনের আওতায় এনেছে কাতার। দেশটিতে করোনার সংক্রমণ কমার পাশাপাশি মৃত্যু শূন্যের কোঠায় নেমে এসেছে। করোনা পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসায় স্বস্তি ফিরেছে প্রবাসী বাংলাদেশিদের মধ্যে। প্রচুর পরিমাণে ভ্যাকসিন দেওয়াতে সবকিছু নিয়ন্ত্রণে চলে আসছে। পৃথিবীতে দ্বিতীয় কান্ট্রি হিসাবে, দ্বিতীয় দেশ হিসাবে সর্বোচ্চ ভ্যাকসিন দাতাকারী হিসাবে কাতার এগিয়ে আছে। সবাই ইনশাআল্লাহ এই সমস্যা কাটিয়ে উঠবে। কাতারে করোনা ভাইরাস মোটামুটি এখন একদম স্বাভাবিক, মৃত্যুর সংখ্যা একদম 0%। আল্লাহর রহমতে ইনশাআল্লাহ নেক্সট আর হওয়ার সম্ভাবনা খুব কম আছে। এখানে গণহারে ভ্যাকসিন দেওয়া হয়েছে প্রায় 85%। তো সবাই একটু সতর্কতা থাকবেন।
24 লাখের বেশি জনসংখ্যার দেশটিতে প্রায় 45 লাখ ডোজ করোনা ভ্যাকসিন মানুষের দেহে বিনামূল্যে প্রয়োগ করা হয়েছে। তবে দেশটির করোনা পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসলেও করোনা সংক্রমণ রোধে কঠোর বিধিনিষেধ এখনও জারি রয়েছে। সময় সংবাদ, কাতার। করোনাকালে অর্থনৈতিক সংকট মোকাবিলায় শক্তিশালী ভূমিকা রাখায় দক্ষিণ এশিয়ার একমাত্র দেশ হিসেবে ইন্টারন্যাশনাল ইসলামিক ট্রেড ফাইন্যান্স কর্পোরেশনের বিশেষ সম্মাননা পেল বাংলাদেশ। তাসখন্দে বার্ষিক সম্মেলন শুরুর আগে জমকালো অনুষ্ঠানে তুলে দেওয়া হয় সম্মাননা। আর এই আয়োজন থেকেই কোভিড পরবর্তী যুগের সূচনা দেখছে উজবেক সরকার। যদিও দেশে দেশে বিপর্যস্ত অর্থনীতির পুনর্গঠনে সামনে বহু চ্যালেঞ্জ অপেক্ষা করছে বলে সতর্কবার্তা দিচ্ছে ITFC। উজবেকিস্তান থেকে বিস্তারিত জানাচ্ছেন জুবাইর ফয়সাল। আলো ঝলমলে মঞ্চে বাংলাদেশ নামটি উচ্চারণের সঙ্গেই অনেকটা শিহরণ বয়ে গেল রুশ আর উজবেক ভাষাভাষীদের ভিড়ে বসে থাকা জনাকয়েক বাংলাদেশির মনে। ব্যাকগ্রাউন্ডে তখন শোভা পাচ্ছে সার্কভুক্ত 8 দেশের মধ্যে একমাত্র লাল সবুজের পতাকা। ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক গ্রুপ মনে করছে করোনা সংকটেও প্রবৃদ্ধির ইতিবাচক ধারা ধরে রাখার সঙ্গে কোনো বড় প্রকল্পের কাজ বন্ধ না করাই প্রমাণ করে ঠিক পথেই আছে বাংলাদেশ। আর সম্মাননা নিয়ে প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা বলছেন, এখন সময় সবাইকে নিয়ে সুষম উন্নয়ন পরিকল্পনার। কোনো সন্দেহ নেই, বাংলাদেশের অর্থনীতিতে আইডিবির প্রচুর অবদান রয়েছে। জ্বালানি তেল আমদানি ও বেসরকারি ব্যাংকগুলোতে সংস্থাটি অর্থায়ন করছে। আমরা চাই এই সহযোগিতা অব্যাহত থাকুক। যে ইতিবাচক ইমেজ আমরা অর্জন করে তা সরকারের অন্তর্ভুক্তিমূলক পরিকল্পনা বাস্তবায়নেরই ফল। আমরা কখনোই আর কাউকে পেছনে ফেলে সামনে এগোতে চাই না। বিশ্বজুড়ে এখনও চোখ রাঙানি বন্ধ করেনি করোনা। সম্মেলন কেন্দ্রেও করোনার র্যাপিড টেস্ট সহ নানামুখী ব্যবস্থা নিয়েছে আয়োজক দেশ। এরপরও চমকপ্রদ এক ঘোষণাই দিয়ে বসলেন উজবেকিস্তানের উপপ্রধানমন্ত্রী। যদিও অর্থনীতির ক্ষতি কাটাতে কি পরিমাণ ঝক্কি সামলাতে হয়েছে তা স্মরণ করিয়ে দিয়ে এসএমই আর শিল্প খাতে অর্থায়ন অব্যাহত রাখার আহ্বান ITFC সিইওর। অর্থনীতি যাতে ভেঙে না পড়ে সেজন্য আমরা যেসব পদক্ষেপ নিয়েছি তার সর্বোচ্চ প্রভাব সদস্য দেশগুলোতে দেখতে চাই। আমাদের ভুলে গেলে চলবে না, আমরা স্বাভাবিকের চেয়ে কয়েক গুণ বেশি অর্থ শুধু এসএমই খাতেই দিয়েছি। আমরা চেয়েছি কেউ যেন কর্মহীন না থাকেন। করোনা পরবর্তী অর্থনৈতিক পুনর্গঠন ও সবার জন্য সমৃদ্ধির বার্তা নিয়ে তাসখন্দে শুরু হয়েছে ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক গ্রুপের বার্ষিক সভা। 5 দিনের এই আয়োজনে বিশ্বের 57টি দেশের সরকার, অর্থনীতিবিদ, ব্যবসায়ী ও উন্নয়ন কর্মীরা যোগ দিয়েছেন। জুবাইর ফয়সাল, সময় সংবাদ, তাসখন্দ, উজবেকিস্তান। আন্তর্জাতিক সময়ে এবার আমরা একটু দেশের খবর জানবো। মধ্য আকাশে অসুস্থ হয়ে জরুরি অবতরণ করা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পাইলট নওশাদ আতাউল কাইয়ুমের মরদেহ দেশে আনা হয়েছে। এই মুহূর্তে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আছেন সহকর্মী রাশেদ বাপ্পি। সরাসরি যাব তার কাছে। বাপ্পি, এমদাদ, যে মানুষটি দীর্ঘ 19 বছর ধরে অত্যন্ত সুচারুভাবে দক্ষতার সাথে ফ্লাইট পরিচালনা করে শত শত মানুষকে নিরাপদে আনা নেয়া করেছেন, সেই মানুষটির নিথর দেহ আজ প্লেনে এসেছে। ঠিক আমার পেছনে যে বিমানটি দেখতে পাচ্ছেন এমদাদ, এই বিমানেই 9টা 10 মিনিটের দিকে ক্যাপ্টেন নওশাদ আউয়াল কাইয়ুমের মরদেহ বহন করে নিয়ে আসা হয়েছে। আপনি জানেন, কাতারের দোহা থেকে বিমানের একটি ফ্লাইট নাগপুরে জরুরি অবতরণ করে এবং সেখান থেকেই কিন্তু তার মরদেহটি বহন করে নিয়ে আসা হয়। ঠিক এই মুহূর্তে তার দীর্ঘদিনের সহকর্মী তারা অপেক্ষা করছেন প্রিয় সহকর্মীর মরদেহ গ্রহণ করার জন্য। সবাই কিন্তু লাইনে দাঁড়িয়ে আছেন। দীর্ঘদিন যার সঙ্গে কাজ করেছেন, কাঁধে কাঁধ মিলিয়ে যার কাছ থেকে সাহস পেয়েছেন, প্রেরণা পেয়েছেন, সেই নওশাদের মরদেহ গ্রহণ করার জন্য সবাই কিন্তু লাইন দিয়ে দাঁড়িয়েছেন এবং সবাই তাদের যে ইউনিফর্ম, সেই ইউনিফর্ম পরে দাঁড়িয়ে আছেন শেষ সম্মান জানানোর জন্য, শেষ শ্রদ্ধা জানানোর জন্য। এমদাদ, আপনি জানেন, গত 27 আগস্ট শুক্রবার মাঝ আকাশে ওমানের রাজধানী মাস্কাট থেকে তিনি 124 জন যাত্রী নিয়ে ঢাকার পথে ছিলেন। ফ্লাইট BG22 নামের যে ফ্লাইট, সেই ফ্লাইটে মাঝ আকাশে কিন্তু তিনি অসুস্থতা বোধ করেন। এরপরে নাগপুরের বাবা সাহেব
আম্বেদকর বিমানবন্দরে জরুরি অবতরণ করা হয়। তার যে কো পাইলট ছিলেন সেই কো পাইলট জরুরি অবতরণ করেন বিমান। এরপরে কিন্তু তাকে নাগপুরের একটি হাসপাতালে ভর্তি করা হয়, যে হাসপাতালে তিনি 3 দিন ছিলেন লাইফ সাপোর্টে, এবং গত 30 আগস্ট সোমবার তাকে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। ঠিক এই মুহূর্তে ইমদাদ আপনি দেখতে পাচ্ছেন যে মরদেহবাহী বিমান থেকে কফিন নামানো হচ্ছে এবং এখানে অনেক পাইলট অপেক্ষা করছেন। তারা তাদের পোশাক পরিহিত অবস্থায়, এতক্ষণ সবার মাথায় কিন্তু হ্যাট ছিল, সবাই মাথা থেকে হ্যাট নামিয়ে রয়েছেন শুধুমাত্র শেষ সময়ে, শেষ বিদায়ে, শেষ শ্রদ্ধাটুকু জানানোর জন্য ফুল হাতে অপেক্ষা করছেন তারা। এমদাদ আপনি জানেন ক্যাপ্টেন নওশাদ আউয়াল কাইয়ুমের কিন্তু বীরত্ব গাথা কিন্তু তিনি তার জীবন, এই কর্মজীবন 2016 সালের 22 ডিসেম্বর তিনি কিন্তু জরুরি একটি ফ্লাইট অবতরণ করিয়েছিলেন। 149 জন যাত্রী, 2 জন পাইলট এবং 7 জন ক্রুর জীবন রক্ষা করেছিলেন। সেদিন মাস্কট বিমানবন্দর থেকে উড্ডয়নের পর চট্টগ্রামের উদ্দেশ্যে তিনি যাত্রা করেছিলেন, কিন্তু টেক অফের পরেই কন্ট্রোল টাওয়ার থেকে জানানো হয় রানওয়েতে তার যে বিমানের টায়ারের কিছু অংশ পড়ে আছে। পরবর্তীতে তিনি চট্টগ্রামে অবতরণ না করে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। ঠিক সে সময় কিন্তু প্রায় 149 জন যাত্রী, 2 জন পাইলট এবং 7 জন ক্রুর জীবন রক্ষা হয় তার বিচক্ষণতার জন্য। তখন কিন্তু আমরা দেখেছি আন্তর্জাতিকভাবেও তিনি সম্মানিত হয়েছেন। আন্তর্জাতিক যে সংস্থা রয়েছে পাইলটদের, তারা কিন্তু তাকে সম্মান জানিয়েছিলেন, প্রশংসাপত্র দিয়েছিলেন। অর্থাৎ ক্যাপ্টেন নওশাদ তার এই যে কর্মজীবন সেটি কিন্তু খুবই বীরত্বপূর্ণ, সাহসিকতার একটি কর্মজীবন। সেই কর্মজীবন তিনি সবসময় প্রশংসা কুড়িয়েছেন। একটু জানিয়ে রাখি, এই যে এমদাদ দেখতেই পাচ্ছেন দীর্ঘদিনের সহকর্মীরাই কিন্তু তার মরদেহ বহন করে এখানে রাখছেন। বিমানবন্দরের যে অংশে আমরা আছি, এখানে গণমাধ্যম কর্মীরা সকাল থেকে অপেক্ষা করছেন বিচক্ষণ এই মানুষটির মরদেহ নিয়ে আসার সংবাদ সংগ্রহ করার জন্য। ঠিক এই মুহূর্তে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন মরদেহ বিমানবন্দরের ঠিক বিশেষ একটি জায়গায় রাখা হচ্ছে এবং এখানে আমরা ধারণা করছি যে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর যে বিষয়টি, সেই আনুষ্ঠানিকতা এখানে হবে। একটু জানিয়ে রাখি, ক্যাপ্টেন নওশাদ আউয়াল কাইয়ুমের মরদেহ এরপর আমরা যতটা জেনেছি যে ফ্রিজিং ভ্যানে করে বিমানবন্দরের 8 নম্বর গেট দিয়ে বের করা হবে। এরপর জানাজা হবে বলাকা ভবনের সামনে, সেটি আমরা যেমনটা জেনেছি বাদ জোহর। পরবর্তীতে জানাজা শেষে মরণী কবরস্থানে তার দাফন করার কথা রয়েছে এবং যে বিমানটিতে তিনি এসেছেন সেই বিমানে তার ক্যাপ্টেন নওশাদের 2 বোনও রয়েছে। আমরা যেমনটা জেনেছি, আমাদের কাছে যে তথ্য রয়েছে সেই তথ্য অনুযায়ী ক্যাপ্টেন নওশাদ 2002 সালের 20 সেপ্টেম্বর বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের F-28 উড়োজাহাজে ফার্স্ট অফিসার হিসেবে যোগ দেন। সেখান থেকে তিনি এয়ারবাস 310 ফার্স্ট অফিসার হিসেবে প্রমোশন পান। পরবর্তীতে তিনি 777-300 ER উড়োজাহাজের ফার্স্ট অফিসার হিসেবে পদোন্নতি পান। পরে বোয়িং উড়োজাহাজের ক্যাপ্টেন হিসেবে আবারও পদোন্নতি পান। অর্থাৎ তার যে কর্মজীবন সেটি কিন্তু অনেকটাই গৌরবের, অনেকটাই প্রশংসার দাবি রাখে। পাশাপাশি তিনি বাংলাদেশ এয়ারলাইন্সের পাইলট অ্যাসোসিয়েশনের যুগ্ম সম্পাদক ছিলেন। ক্যাপ্টেন নওশাদের 2 মেয়ে ও 1 ছেলে রয়েছে। তারা কিন্তু তার স্ত্রীর সঙ্গে আমেরিকায় বসবাস করে, এমনটাই আমরা জানি, এবং তার ঢাকায় তিনি উত্তরাতে থাকতেন। ঠিক এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি ক্যাপ্টেন নওশাদের মরদেহে ফুল দিয়ে শ্রদ্ধা জানাচ্ছেন তার দীর্ঘদিনের সহকর্মী, সহযোদ্ধা, তারা কিন্তু ফুল দিয়ে শ্রদ্ধা জানাচ্ছেন। ঠিক এই মুহূর্তে একটি আবেগঘন পরিবেশ। দিনের পর দিন সহকর্মীকে কাজ করতে দেখেছেন, সহকর্মীর বীরত্ব গাথা সবার মুখে মুখে ছিল। সেই 2016 সালে তিনি যখন জরুরিভাবে একটি ফ্লাইট অবতরণ করান, যেখানে আগেও বলেছি 149 জন যাত্রী, 2 জন পাইলট এবং 7 ক্রুর জীবন রক্ষা হয়েছিল। এই যে বীরত্ব গাথা, সেই বীরত্ব গাথা স্মরণ করে অনেকেই তারা ফুল দিয়ে নিবেদন করেছেন। এরপর ফ্রিজে ঠিক আমরা দেখছি যে ফুলের শ্রদ্ধা জানানোর যে আনুষ্ঠানিকতা সেটি কিন্তু এখনো চলছে। এরপর ফ্রিজিং ভ্যানে করে বিমানবন্দরের 8 নম্বর গেট দিয়ে বের করা হবে ক্যাপ্টেন নওশাদের মরদেহ।
জানাজা হবে বাদ জোহর, আমরা যেমনটা জেনেছি বলাকা ভবনে। এরপর জানাজা শেষে বনানী কবরস্থানে তার মরদেহ দাফন করার কথা রয়েছে। এমদাদ, এই ছিল আমার কাছে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ক্যাপ্টেন নওশাদ আউয়াল কাইয়ুমের যে মরদেহ বা শেষকৃত্যের যে আনুষ্ঠানিকতা তার সবশেষ খবর। এমদাদ। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আমাদের সঙ্গে যোগ দিয়েছিলেন সহকর্মী রাশেদ বাপ্পি। তিনি আমাদেরকে জানাচ্ছিলেন ভারতে মৃত্যুবরণ করা আমাদের যে ক্যাপ্টেন, বাংলাদেশ বিমানের ক্যাপ্টেন নওশাদ, তার মরদেহ দেশে আনা হয়েছে এবং তার যে সতীর্থরা রয়েছে তারা তার সেই মরদেহে ফুল দিয়ে শ্রদ্ধা জানাচ্ছিলেন। আমরা সরাসরি সেটি দেখছিলাম। আন্তর্জাতিক সময় আরও থাকছে। আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের রুশ অংশে ফাটল, আতঙ্কে নভোচারীরা, মহাজাগতিক রশ্মি ঢুকে পড়ার শঙ্কা, এখনই ব্যবস্থা নেয়ার তাগিদ। দেখছেন আন্তর্জাতিক সময়। ভয়াবহ হারিকেন আইডা আঘাত হানার 3 দিন পরও যুক্তরাষ্ট্রের লুইজিয়ানা ও মিসিসিপির 10 লাখের বেশি বাড়িঘরে নেই বিদ্যুৎ। ধ্বংসস্তূপ সরিয়ে পরিষ্কার কাজ অব্যাহত রয়েছে। এছাড়া নিম্নাঞ্চলের বেশ কিছু এলাকায় এখনও বন্যার পানি থাকায় দুর্ভোগে স্থানীয়রা। ভয়াবহ হারিকেন আইডা আঘাত এনেছে 3 দিন হয়ে গেছে। লুইজিয়ানার বিভিন্ন অঞ্চলে এখনও সেই তাণ্ডব চিহ্ন। ভারী বৃষ্টিতে দেখা দেয়া বন্যার পানি এখনো কমেনি। ডুবে আছে রাস্তাঘাট ও বাড়িঘর। আপাতত নৌকায় যোগাযোগের একমাত্র ব্যবস্থা। তবে এখনো চলছে উদ্ধার অভিযান। পানি কমলে সড়ক ও ঘরবাড়ি সংস্কার কাজ শুরু করার আশা করছে স্থানীয় কর্তৃপক্ষ। তবে কিছু এলাকা থেকে পানি নামতে শুরু করায় পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ শুরু করেছেন স্থানীয়রা। লুইজিয়ানা ও মিসিসিপির যেদিকে চোখ যায় কেবল হারিকেন আইডার তাণ্ডব চিহ্ন। বাড়িঘর ও বিভিন্ন স্থাপনার পাশাপাশি রাস্তাঘাটের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। কোথাও কোথাও রাস্তা ধসে পড়েছে। এতে প্রাণহানির ঘটনাও ঘটছে। আইডার আঘাতে বাড়িঘর হারিয়ে নিঃস্ব হয়ে পড়েছে অনেক পরিবার। অনেককে হাত পাততেও দেখা গেছে। তবে যাদের বাড়িঘর আছে তারাও চরম দুঃসময় পার করছেন। লুইজিয়ানা ও মিসিসিপির 10 লাখের বেশি পরিবার এখনও বিদ্যুৎ বিচ্ছিন্ন। হারিকেন আইডা যে তাণ্ডব চালিয়েছে তাতে 3 দিনেও পরিস্থিতি স্বাভাবিক করতে পারেনি কর্তৃপক্ষ। চাপ বেড়েছে গ্যাস স্টেশনেও। দেখা দিয়েছে চরম জ্বালানি সংকট। কোথাও একটা গ্যাস স্টেশন খোলা নেই। ভাগ্যক্রমে এখানে এখন অপেক্ষা করছি। খুবই ভয়াবহ অবস্থা। রাস্তাঘাট, বাড়িঘর, কোথাও বিদ্যুৎ নেই। এখন গ্যাস সংকটও চরম আকার ধারণ করেছে। তবে নিউ অর্লিন্সের বেশ কিছু এলাকায় বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হতে শুরু করেছে। যে যেভাবে পারছেন অসহায়দের সাহায্যে এগিয়ে আসছেন। বিভিন্ন সংস্থার পক্ষ থেকে খাদ্য ও নিত্য প্রয়োজনীয় ব্যবহার্য জিনিস সরবরাহ করা হচ্ছে। ওমর ইনান, সময় সংবাদ। সুইজারল্যান্ডের আল্পস পর্বতমালার বরফ আশঙ্কাজনক হারে গলে যাচ্ছে। বরফ গলে বেরিয়ে আসছে হাজার বছর ধরে চাপা পড়ে থাকা মাটি ও পার্মাফ্রস্ট। বরফ গলা পানি আর বরফের নিচে থাকা মাটিতে হাজার বছরের পুরনো ভাইরাস, ব্যাকটেরিয়ার অস্তিত্ব পেয়েছেন বিজ্ঞানীরা, যা আরও মহামারী ডেকে আনতে পারে বলে পূর্বাভাস দিচ্ছেন তারা। ইউরোপের আলপিন অঞ্চল বিশ্ব উষ্ণায়নের ভয়াবহতার সাক্ষী হচ্ছে। আশঙ্কাজনক হারে গলে যাচ্ছে এখানকার গ্লেশিয়ারগুলো। বেরিয়ে আসছে বরফের নিচে হাজার বছর ধরে চাপা পড়ে থাকা মাটি বা পার্মাফ্রস্ট। বরফে ঢেকে থাকা স্থানগুলো বেরিয়ে আসছে প্রতিনিয়ত, যেখান থেকে ক্ষুদ্র ভাইরাস, ব্যাকটেরিয়া, ছত্রাক বেরিয়ে আসছে। মানব সভ্যতার জন্য যা হয়ে উঠতে পারে বড় হুমকির কারণ। বিপজ্জনক অবস্থায় পৌঁছেছে আল্পস পর্বতমালার গ্লেশিয়ার। সুইস বিজ্ঞানীরা বলছেন বরফ গলে মাটি বের হওয়ায় হাজার বছর ধরে মাটি চাপা পড়ে থাকা ভাইরাস, ব্যাকটেরিয়া, ছত্রাক বেরিয়ে সূর্যালোকে এসে গরমে আবারও প্রাণ ফিরে পেতে পারে। সুইস ফেডারেল ইনস্টিটিউট অফ ফরেস্ট, স্নো অ্যান্ড ল্যান্ডস্কেপ রিসার্চের প্রতিনিধি দল এ অঞ্চলে বরফ নিয়ে গবেষণা করছে। প্রধান বিজ্ঞানী বিট ফ্রে প্রথম বিজ্ঞানী যিনি আলপিনের পার্মাফ্রস্ট আর গ্লেশিয়ারে প্রাণের অস্তিত্ব খুঁজছেন। ফ্রে আর তার দল সুইজারল্যান্ডের আল্পস পর্বতমালার উপরে হেলিকপ্টার নিয়ে ঘুরে বেড়াচ্ছেন। প্রকৃতির নান্দনিক সৌন্দর্য উপভোগের পাশাপাশি তারা ভাইরাস আর ব্যাকটেরিয়ার সন্ধান করছেন, যেগুলো থাকতে পারে বরফের নিচে। ফ্রে জানান তারা মনে করেছিলেন বরফের নিচের অংশটা জীবাণুমুক্ত। এখন দেখছেন বরফের নিচে, এমনকি বরফের মধ্যেও জীবাণু আছে। তিনি জানান হাজার হাজার উপকারী আর ক্ষতিকর অণুজীব পেয়েছেন তারা। সুইজারল্যান্ডের বুয়েন্দার আল্পসের মর্টেরেস গ্লেশিয়ারের বরফ গলা পানি নদীতে পড়ে। এটা খুবই বিপজ্জনক, কারণ তারা এখনো নিশ্চিত না যে এই বরফের পানিতে কি আছে। যা আছে তা কি স্থানীয় মানুষের জন্য ঝুঁকিপূর্ণ কিনা, কারণ এই পানি স্থানীয় মানুষ পান করেন।
দল এখানকার মাউন্ট দ্য বারবা পেইদার পর্বতের পার্মাফ্রস্ট আর বরফ গলা পানিতে অনেক অণুজীবের উপস্থিতি পেয়েছে। ল্যাবে পরীক্ষা করে তারা দেখেছেন কিছু অণুজীব উপকারী, কিছু আবার ক্ষতিকর। কিছু অণুজীব এনজাইম তৈরি করতে পারে যেগুলো প্লাস্টিক ধ্বংস করতে সক্ষম। কিছু কম তাপমাত্রায় চর্বি ভেদ করতে পারে। পার্মাফ্রস্টে থাকা ব্যাকটেরিয়া অ্যান্টিবায়োটিক ওষুধ তৈরিতে কাজে লাগতে পারে। ফ্রে আর তার দলের এটাই সার্থকতা, অ্যান্টিবায়োটিক তৈরি হতে পারে আল্পসের গ্লেশিয়ারে এমন ব্যাকটেরিয়া পার্মাফ্রস্টে খুঁজে পেয়েছেন তারা। তবে পার্মাফ্রস্টের গলে যাওয়া পৃথিবীর মানুষের জন্য বরাবরের মতো এখনো ঝুঁকিপূর্ণ। ঈশিতা ব্রহ্ম, সময় সংবাদ। আন্তর্জাতিক সময়। আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে ফাটল ধরেছে। রাশিয়ার অংশে এ ফাটল দেখা দিয়েছে। কিভাবে ফাটল ধরেছে সে বিষয়ে নিশ্চিত করে কিছু জানায়নি নাসা, তবে এ নিয়ে আতঙ্কে আছেন নভোচারীরা। ফাটল দিয়ে মহাজাগতিক রশ্মি ঢুকে পড়লেই হতে পারে বিপদ। তড়িঘড়ি করে ব্যবস্থা নেওয়া না হলে ফাটলগুলো আরও বড় হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। বিপদের মুখে পড়েছে আন্তর্জাতিক মহাকাশ স্টেশন। বেশ কয়েকটি বড় ফাটল দেখা দিয়েছে সেখানে। space.com-এর তথ্য বলছে রাশিয়ার জায়রা মডিউলে দেখা গেছে এই ফাটল। রাশিয়ার হিউম্যান স্পেস ফ্লাইট প্রোগ্রামের প্রকৌশলী ভ্লাদিমির সলভিয়ভ জানান, আরও বিপজ্জনক পর্যায়ে যেতে পারে এই ফাটলগুলো। আন্তর্জাতিক স্পেস স্টেশনের রাশিয়ার অংশে দেখা গেছে এই ফাটল। আতঙ্কে পড়ে গেছেন ভেতরে থাকা নভোচারীরা। এ ফাটল আরও বড় হলে বাতাস বেরিয়ে যেতে পারে স্পেস স্টেশন থেকে। তড়িঘড়ি করে ব্যবস্থা নেওয়া না হলে ফাটলগুলো আরও বড় হতে পারে, ছড়িয়ে পড়তে পারে মহাকাশ স্টেশনের অন্য স্থানেও। এমনকি সেই সব জায়গার বিভিন্ন অংশ ভেঙে পড়তে পারে মহাকাশেই, যা মহাকাশে আবর্জনা হয়ে বিপদ ঘটাতে পারে বহু মহাকাশ যান ও পৃথিবীর কক্ষপথে থাকা অন্যান্য বহু উপগ্রহকেও। রাশিয়ার মহাকাশ গবেষণা সংস্থার দাবি, ওইসব ফাটল দিয়ে অত্যন্ত শক্তিশালী মহাজাগতিক রশ্মি ও মহাজাগতিক বিকিরণ ঢুকে গেলেই বিপদ। ভূপৃষ্ঠ থেকে 370 কিলোমিটার উপরে পৃথিবীর কক্ষপথের খুব কাছে থাকা মহাকাশ স্টেশনে আছেন 11 জন নভোচারী। আছেন আমেরিকার মহাকাশ গবেষণা সংস্থা নাসা, রাশিয়ার রসকসমস, জাপানের জাক্সা ও ইউরোপিয়ান স্পেস এজেন্সি এসআর মহাকাশচারীরা। 1998 সাল থেকে মহাকাশে কার্যক্রম পরিচালনা করছে আইএসএস। এর আগেও স্টেশনটিতে ফাটল ধরা পড়েছে। 2000 সাল থেকে পৃথিবীর কক্ষপথে নভোচারীদের নিয়ে ঘুরছে কৃত্রিম এই উপগ্রহ। এর আগে 2019 সালে রাশিয়ার অন্য মডিউলে ফাটল ধরা পড়ে। নাসার বিজ্ঞানীরা নিশ্চিত হয়েছিলেন রুশ স্পেস ক্রাফট সোয়ুজ থেকেই এই ফাটল হয়েছিল। তবে এবারের ফাটল কিসের থেকে হয়েছে তা নিয়ে নিশ্চিত নয় নাসা। তবে চলতি বছরের জুলাইতে রাশিয়ার নাউকা সায়েন্স মডিউল আইএসএসে যায়। পরিকল্পনা অনুযায়ী মডিউলটি স্থাপন করা সম্ভব হয়নি। ডকিংটাও নির্বিঘ্নে করানো সম্ভব হয়নি। পুরো স্টেশনটিকেই ঘুরতে হয়েছিল সে সময়। পরে আইএসএস পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঈশিতা ব্রহ্ম, সময় সংবাদ। জানিয়ে দিচ্ছি আন্তর্জাতিক সময়ের শিরোনামগুলো। অর্থনৈতিক ও মানবিক বিপর্যয়ের মুখে আফগানিস্তান, খাদ্য সংকট চরমে, বিভিন্ন সীমান্তে ভিড় করছেন সাধারণ আফগানরা। এখনই তালেবানকে স্বীকৃতি দেবে না পশ্চিমারা। এবং করোনাকালে স্থিতিশীল অর্থনীতির স্বীকৃতি পেল বাংলাদেশ। তাসখন্দে তুলে দেয়া হলো আইটিএফসির বিশেষ সম্মাননা, প্রবৃদ্ধির ধারা অব্যাহত রাখার আহ্বান। এই ছিল আন্তর্জাতিক সময়। সঙ্গে থাকুন সময়।